এই বেনজিন স্ট্রাকচারটাকে অনেক সময় আমরা এইভাবেও লিখি, ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন হয়, সেটা ক্লাস 11-এ পড়বে, এইভাবেও আমরা লিখি। এটাকেও বেনজিন অনেক সময় বলা হয়। এটাকে কি বলা হয়? বেনজিন। যে সমস্ত জৈব যৌগের মধ্যে এই বেনজিন বলয় থাকে তাদেরকে বলবো অ্যারোম্যাটিক জৈব যৌগ। অ্যারোমা, অ্যারোমা কথা মানে হচ্ছে সুগন্ধ। ওকে, তাহলে আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে জৈব রসায়ন। ওকে, দেখি একটু নোটস দাও। আজকে যে নোটসটা তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বেস্ট নোটস ইন ইউর হ্যান্ড। যদি জৈব রসায়ন দেখো ক্লাস 10 লেভেলে, 11-এর থেকে অনেক বেশি আছে, 11-এ অনেক বেশি আছে, বাট পশ্চিমবঙ্গের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট নোট তোমার হাতে আছে। এটুকু ধরে চলো তুমি, যে পড়াশোনা করবে তুমি অ্যাটলিস্ট। ঠিক আছে, তারপরে কত পাতা আছে? 38 পেজ আছে ওদের, সম্ভবত 34 পেজ। ঠিক আছে, তোমাদের বই হয়তো দেখবে 6-7 পাতা 8 পাতায় চ্যাপ্টারটাকে শেষ করা হয়েছে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই ম্যাক্সিমাম টাইমে আমরা সায়েন্স নিয়ে পড়ি 11-12-এ, আবার অনেকে পড়ে না, কিন্তু আমাকে যারা পড়ে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সায়েন্স নিয়ে পড়ে। তো তাদের কেমিস্ট্রিতে কি হয়, অর্গানিক কেমিস্ট্রি একটা বড় পার্ট আছে। কেমিস্ট্রি যখন পড়বে তোমরা ভবিষ্যতে, তখন দেখবে 3টে পার্টে কেমিস্ট্রিকে ভাগ করা হয়, একটা ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা অর্গানিক, আর একটা হচ্ছে ইনঅর্গানিক। ইনঅর্গানিক কেমিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং ক্লাস 11-এ 70 মার্কসের মধ্যে মোটামুটি 25 to 30 বা 20 to 25, আমার অ্যাকচুয়ালি ভাগ নাই, মোটামুটি 20 থেকে 25 পর্যন্ত জেনে রাখবে অর্গানিক কেমিস্ট্রি আছে। তাহলে প্রায় 40% বা 30% নাম্বার যেহেতু এই চ্যাপ্টার বা এই টপিকটার উপর কভার করে, এটা তো আমাদেরকে ক্লাস 10-এ একটু ভালোভাবে তো পড়তেই হবে। তাই আমরা ক্লাস 10-এ যতটা সম্ভব ভালোভাবে পড়াশোনা করব অর্গানিক কেমিস্ট্রি। আর যারা সায়েন্স নিয়ে পড়বে না তারাও ভালো করে পড়ো, এমন নয় যে তারা পড়বে না, ভালো করে পড়ার চেষ্টা এই কারণে, কারণ অর্গানিক কেমিস্ট্রি দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে। সেজন্য প্রথম 2 পাতা শুধু ইন্ট্রোডাকশন দেওয়া আছে যে অর্গানিক কেমিস্ট্রি কি কাজে লাগে। অর্গানিক কেমিস্ট্রি, ওকে। জৈব রসায়নের সবচেয়ে বেশি ইউজ কোথায়? জৈব রসায়নের সবচেয়ে বেশি ইউজ হচ্ছে ইন্ডাস্ট্রিতে, শিল্পে। এবার ইন্ডাস্ট্রি তো বিভিন্ন রকমের হয়, মেডিসিনাল ইন্ডাস্ট্রি। আজকে যে ওষুধ খাচ্ছ প্যারাসিটামল, এটা হচ্ছে একটা অর্গানিক পদার্থ। আজকে যে আইবুপ্রোফেন খাচ্ছ, ব্যথার ওষুধ, এনি কাইন্ড অফ ওষুধ, ম্যাক্স টু ম্যাক্স আমাদের সব জৈব রসায়নের অবদান। কিছু অ্যান্টাসিড আছে যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা মিল্ক অফ ম্যাগনেসিয়া, সেগুলো হচ্ছে ইনঅর্গানিক পদার্থ, বাট ম্যাক্স টু ম্যাক্স আমাদের জৈব রসায়নের অন্তর্গত। তাই জৈব রসায়ন তো আমাদেরকে পড়তেই হবে। তাই দেখো, জীবন ক্রিয়ায় জৈব যৌগের ভূমিকা এখানে দেওয়া আছে, যে দেহের পুষ্টি সাধনে আমাদের কি জৈব যৌগ কাজে লাগে। প্রথমত প্রোটিন। প্রোটিনের সবচেয়ে ছোট অংশের নাম হচ্ছে কি বলো? অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা পাই কি? একটা বড় চেন, পেপটাইড চেন বলে সম্ভবত, নাকি যতদূর আমার মনে আছে। এখন হোয়াট এভার, যাই হোক, সেটা বায়োলজির ব্যাপার। তো আমরা এই অ্যামাইনো অ্যাসিড, এটা একটা জৈব যৌগ। আমরা ফ্যাট দেখবো, সেটাও একটা জৈব যৌগ। আমরা যে কার্বোহাইড্রেট খাবো, সেটা জৈব যৌগই। তাহলে আমাদের পুষ্টি সাধনের জন্য জৈব যৌগের দরকার পড়ছে, পুষ্টি সাধনের জন্য জৈব যৌগের দরকার পড়ছে। আরো আমাদের দেহের যা জৈবনিক ক্রিয়া হচ্ছে, হরমোনস আছে বা আমাদের ব্লাডের মধ্যে বিভিন্ন কম্পোনেন্টস আছে, এগুলো সবই ম্যাক্স টু ম্যাক্স জৈব যৌগ দিয়ে তৈরি হয়। তাহলে জৈব যৌগ অ্যাকচুয়ালি আমাদের পারিপার্শ্বিক জগতে ওতপ্রোতভাবে জুড়ে আছে। অ্যাকচুয়ালি আগে বলা হতো কি, যে আমরা সায়েন্সের অবদান ছাড়া এক মুহূর্ত চলতে পারি না। বর্তমান জগতে এরকম বলা যায় যে আমরা জৈব যৌগের অবদান ছাড়া এক মুহূর্ত চলতে পারবো না। প্লাস্টিক যেটা ব্যবহার করছো, এটা একটা জৈব যৌগ। আর এহেন কোনো জিনিস নাই যা তুমি দৈনন্দিন জীবনে প্লাস্টিক ব্যবহার করো না, সব জায়গায় প্লাস্টিক ব্যবহার করছো, তাই না? 2 নম্বর, বায়োমলিকিউলস বা জীবযৌন। বায়োমলিকিউলস সম্বন্ধে তোমরা লাইফ সায়েন্সে পড়ে ফেলেছো অলরেডি বোধহয়। জীবযৌন, জীবযৌনের মধ্যে কি আছে? দেহের পুষ্টি ও বৃদ্ধির ক্ষেত্রে আমরা জানি স্যাকারাইড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো স্যাকারাইড হচ্ছে ওয়ান কাইন্ড অফ বায়োমলিকিউল। স্যাকারাইডের অনেক রকম ভাগ আছে। কি আছে? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এগুলো তোমরা পড়েছো, তাই আমি এখানে এগুলো পড়াচ্ছি না। ঠিক আছে, তো আমরা একবারে চলে যাব যে কার্বন অ্যাটম নিয়ে, জৈব যৌগ। ঠিক আছে, তো জৈব যৌগ বা কার্বন অ্যাটম, হোয়াই উই আর চয়েসিং কার্বন অ্যাটম? আমরা কেন কার্বন অ্যাটমটাকে চয়েস করছি ফর অর্গানিক কম্পোনেন্ট? নাও, কার্বনের একটা বিশেষ ব্যবহার বা বিশেষ কারণ আছে। হোয়াট ইজ দ্য কারণ? এই সময় একটু সরে যাও দিকে।
কার্বনের সর্বশেষ কক্ষে 4টে ইলেকট্রন থাকে। কার্বনের সর্বশেষ কক্ষে 4টে ইলেকট্রন থাকে। এই 4টে ইলেকট্রনকে কার্বন সমানভাবে ব্যবহার করে, এমন নয় যে পার্সিয়ালিটি করে, যে এটাকে ভালোবাসি এটাকে কম ভালোবাসি, এরকম কিছু নয়। কার্বন তার 4টি ইলেকট্রনকে সমানভাবে সৎভাবে ব্যবহার করে, সমানভাবে। তাহলে কার্বন তার 4টে ইলেকট্রনকে সমানভাবে ব্যবহার করে এবং তার সর্বশেষ কক্ষে 4টে ইলেকট্রন আছে। এবং আমি যদি এখানে দেখি কার্বন 4টে হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, হ্যাঁ সে হতে পারে, ইয়েস অবভিয়াসলি হতে পারে। তাহলে আমরা এটা দেখতে পারি যে এখান থেকে আমাদের একটা স্ট্রাকচার পাই, সেটার নাম কি? মিথেন। ইউ ক্যান সি দ্যাট দিস স্ট্রাকচার ইজ মিথেন। তার মানে মিথেন অ্যাকচুয়ালি হচ্ছে কার্বনের জৈব যৌগের ওয়ান অফ দা সবচেয়ে সরলতম রূপ, সবচেয়ে সরলতম। কেন এটা সবচেয়ে সহজ? কেন একটা কার্বন দিয়েই তৈরি ভাই, আর 4টে হাইড্রোজেন লাগবে। এখন এই হাইড্রোজেন গুলো সমানভাবে ব্যবহার হয়, কোনোটা বেশি কোনোটা কম এরকম নয়, কার্বন সমানভাবে ট্রিট করে। কিন্তু আমাদের বাড়িতে যদি আমরা একাধিক পরিবারের মানে পরিবারে থাকি, যেমন ধরো কারোর ভাই আছে, কারোর বোন আছে, তো দেখবে একটু পার্সিয়ালিটি তো ভাই হয়েই যায়, যে না মনেই হয় যে মা আমাকে বাদে ওকে ভালোবাসে, এটা তো আমাদের ন্যাচারাল মনেই হবে। আমাকে বেশি ভালোবাসলেও মনে হবে যে আমাকেই কম ভালোবাসে, এটা আমাদের একটা মানসিক রোগ, ঠিক আছে? তো ফ্যাক্ট হচ্ছে কি যে এখানে পার্সিয়ালিটি এরকম হয় না। তা আমিও তো পারি এখানে পার্সিয়ালিটি করতে, যে ওকে বেশি নাম্বার দিলাম, ওকে বেশি নাম্বার দিলাম, ওকে কম নাম্বার দিলাম, হতেই পারে। কিন্তু এরকম হয় না সচরাচর। আমি চেষ্টা করি পার্সিয়ালিটি না করার, ঠিক আছে, বা করি না, যতদূর পারি আমি করি না। ফ্যাক্ট হচ্ছে কি যে দেখো 100% তো বলতে পারবো না, যে হয়তো 4 জন মেসেজ করলো, এবার প্রায়োরিটি চলে আসে আমি কাকে আগে মেসেজ রিপ্লাই দেবো, এটা তো সবার জীবনেই আছে, স্বাভাবিক, তাই না? তো সেখান থেকে কিন্তু রিপ্লাই তো সবাইকেই দিই মোটামুটি, এমন তো নয় যে রিপ্লাই কাউকে দিই না, খুব কম আছে। তাহলে হাইড্রোজেন গুলো এরকম ভাবে সহজভাবে যুক্ত হয়, কিন্তু কার্বন অ্যাকচুয়ালি মিথেনের স্ট্রাকচারটা এরকম নয়। আমি যদি মিথেনে তোমাকে স্ট্রাকচার দেখাই, একটা মিথেনের স্ট্রাকচার হচ্ছে লাইক দিস, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এ মিথেন। এটা হচ্ছে একটা মিথেনের স্ট্রাকচার। আমরা এরকম ভাবে সহজ করে মিথেনের স্ট্রাকচারটা এঁকে দিলেও এরকম ভাবে অ্যাকচুয়াল মিথেনের স্ট্রাকচার হচ্ছে এরকম, যে এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, এটা সেন্ট্রাল অ্যাটম মানে কার্বন, এই হাইড্রোজেনটা উপরে আছে, ধরো এই হাইড্রোজেনটা এইদিকে আছে, এই হাইড্রোজেনটা এইদিকে আছে, এরকম ভাবে ভাবো। আর এই হাইড্রোজেনটা এইটা, তার মানে এটা কোথায় আছে? উপরে আছে, তাই না? সেজন্য আমরা এটাকে এইভাবে না লিখে এইভাবে অ্যাকচুয়ালি লিখি, CH8H এরকম টাইপের লিখি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মিথেনের স্ট্রাকচার। এটা দিয়েছিলেন প্রথম বিজ্ঞানী ভ্যান হফ আর লাবেল। ভ্যান হফ এবং লাবেল প্রথম এরকম একটা স্ট্রাকচার দিয়েছিলেন। এটাকে বলবো মিথেনের চতুস্থলকীয় স্ট্রাকচার বা কার্বনের চতুস্থলকীয় স্ট্রাকচার। তাহলে মিথেনের মধ্যে এইগুলো হচ্ছে সব কি? হাইড্রোজেন অ্যাটম। যত স্ট্রাকচার দেখবো এগুলো সাদাগুলো সব হাইড্রোজেন অ্যাটম, আর এই কালোগুলোকে আমরা কার্বন চয়েস করেছি ইচ্ছা করে, কারণ কার্বন কালোই হয়, কয়লা কালো। এবার বলি না স্যার হীরা তো খুব পরিষ্কার, ঠিক আছে, তার তো একটা রূপভেদ। তো আমরা সেই জন্য এটাকে দেখছি মিথেনের স্ট্রাকচার। এটা প্রথম দিয়েছিলেন ভ্যান হফ লাবেল। তবে পরীক্ষাগারে প্রথম তৈরি করা জৈব যৌগ কিন্তু মিথেন নয়। পরীক্ষাগারে প্রথম অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে তৈরি হয়েছিল ইউরিয়া। তোমরা ইউরিয়ার সংকেত জানো, কি হয় ইউরিয়ার সংকেত? CONH2 এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। তাহলে প্রথম অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে সম্ভবত বিজ্ঞানী ভোলহার এটা করেছিলেন। কি করেছিলেন? অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে ইউরিয়া পেয়েছিলেন, যেটা মানব দেহের বা স্তন্যপায়ী প্রাণীর মূত্রে পাওয়া যায়। তাহলে এটা ছিল প্রথম জৈব যৌগ যেটা ল্যাবে তৈরি করা গেছিল। এরকম বহু কাল আগে বহু বিজ্ঞানীরা এরকম ভাবে মানব দেহে প্রথম এক্সপেরিমেন্ট করেছিল, যে আমাদের দেহ কি দিয়ে তৈরি, আমাদের দেহ থেকেই প্রথম পাওয়া গেছিল ফসফরাস, ঠিক আছে, হোয়াট এভার, আমরা সেসব পরে কথা বলবো। তাহলে আমরা বুঝলাম যে কার্বনের 4টে যোজ্যতা আছে, চতুর্যোজ্যতা, 4টে হাত দিয়ে সে যুক্ত হতে পারে। এখন কার্বন এরকম 4টে হাতকে সমানভাবে ব্যবহার করার ফলে কি হয়, কতগুলো কার্বন এরকম পরপর একটা লম্বা চেনের মতো যুক্ত হয়ে যেতে পারে। লম্বা চেনের মতো, পরে বোঝাচ্ছি, লম্বা চেনের মতো যুক্ত হতে পারে। দেখো আমি এখানে কটা এঁকেছি, 1 2 3 4 5 6, 6টা, কয়েক লাখ কার্বন এরকম ভাবে যুক্ত হয়ে যেতে পারে। এইটাই কার্বনকে ইউনিক করে দেয় বা আলাদা করে দেয় অন্য এলিমেন্টের থেকে। তাহলে কার্বন এখানে প্রায় লাখ, 10,000, 5,000 কোনো ব্যাপার নাই, পরপর যুক্ত হয়ে যেতে পারে, একটা লম্বা চেইনের মতো স্ট্রাকচার তৈরি করতে পারে।
চেইন শুধু একটা এইরকমই হবে না, ব্রাঞ্চও থাকতে পারে, কোনো ব্যাপার নাই। এই যে এইরকম ভাবে পরপর কয়েক হাজার অ্যাটম যুক্ত হওয়ার ক্ষমতা বা প্রবাবিলিটি বা সম্ভাবনা বা যেটা হয়, সেই ধর্মকে বলবো আমরা ক্যাটিনেশন ধর্ম। তাহলে ক্যাটিনেশন ধর্ম কাকে বলে? সিম্পল কথায়, কার্বনের অনেকগুলো একসাথে যুক্ত হওয়ার যে ধর্ম তাকে বলবো আমরা ক্যাটিনেশন ধর্ম। স্যার এটা কি আর কোনো এলিমেন্টে দেখা যায়? না, প্রকৃতিতে আর কোনো এলিমেন্টে দেখা যায় না, তবে সালফারের মধ্যে অনেক সময় দেখা যায়, তবে সেটা বেশি নয়, 6টা-7টা। তবে কার্বনের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ দেখা যায়, যেখানে কয়েক হাজার, 5,000, 10,000 কার্বন অ্যাটমের আবার পরপর যুক্ত হয়ে যাচ্ছে। এই ধর্মটাই হচ্ছে কি আমাদের সিম্পল কথায় বলবো কি ক্যাটিনেশন ধর্ম। তাহলে ক্যাটিনেশন ধর্মের গল্পটা মোটামুটি বুঝতে পারলাম যে কি জিনিস হয়। তাহলে কার্বনের একটা বিশেষ বৈশিষ্ট্যের নাম কি? ক্যাটিনেশন, যেটা কার্বনের মধ্যে দেখা যায়। এখন একটা কার্বনের 4টে হাত আছে, এগুলোকে হাত বলি, হ্যান্ড, কার্বনের হ্যান্ড। এখন এই কার্বনটাকে বাদ দিলে এর কটা হাত আছে? দেখো 4টে। আচ্ছা, এই কার্বন আর এই কার্বনকে বাদ দিলে এরও কটা হাত আছে? 4টে। মানে এই যে হ্যান্ড আছে, এটাকে সমানভাবে ব্যবহার করছে এই দুটো কার্বন, সিমিলারলি এটাকেও সমানভাবে ব্যবহার করছে। তার মানে এই কার্বন কার্বন এখানে একটা বন্ধন তৈরি হয়েছে, ইটস কল্ড ওয়ান বন্ড বা সিঙ্গেল বন্ড। তার মানে আমরা এখানে দেখলাম যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তৈরি হতে পারে। এই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড থাকার ফলে একটা কার্বনের কটা হাত ছিল? 4টে। তাহলে একটা হাত তো চলে গেল, তাহলে পড়ে আছে কটা হাত? 3টে। এই 3টে এঁকে দিলাম, ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে কার্বনের একটা হাত চলে যাওয়ার ফলে বাকি জায়গায় 3টে হাত আছে, 3টে হাত এঁকে দিলাম। সিমিলারলি এই কার্বনের একটা হাত চলে গেছে, তাহলে বাকি 3টে হাত এঁকে দিলাম। এটাকে বলবো কার্বন কার্বন এক বন্ধন। যে সমস্ত জায়গায় কার্বন কার্বন এক বন্ধন পাওয়া যায়, শুধুমাত্র এক বন্ধন কার্বন কার্বন, তাদেরকে আমরা বলবো পাতি কথায় অ্যালকিন। তাদের নাম হচ্ছে অ্যালকিন। জিজ্ঞেস করো না যে কেন বলা হয়, অ্যালকিন বলা হয়। তার মানে অ্যালকিন কাকে বলে? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলেই স্যার অ্যালকিন, বাস সিম্পল কথা। যেমন তোমার নাম কি সেটা আমি জিজ্ঞেস করতে চাই না কেন তোমার নাম এটা, এটা এর নাম। তেমনি কার্বন কার্বন তো দ্বিবন্ধনও হতে পারে, হ্যাঁ অবশ্যই হতে পারে, এটাকে বলবো কার্বন কার্বন ডাবল বন্ড। তো কার্বন কার্বন দ্বিবন্ধন হলে পরে আমরা দেখব এই কার্বনের কটা হাত চলে গেল? 2টো। এই কার্বনের কটা হাত চলে গেল? তাহলে পড়ে আছে কটা হাত? 2টো। তাহলে আমি যে কোনো জায়গায় 2টো হাত এঁকে দিতে পারি। তেমনি এই কার্বনের কটা হাত চলে গেছে? 2টো। তাহলে পড়ে আছে কটা? 2টো। তাহলে আমি 2টো এঁকে দিলাম। তাহলে লক্ষ্য রাখো তুমি, এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তাহলে এই কার্বনের কটা হাত চলে গেছে? 2টো। তাহলে পড়ে আছে 2টো, কারণ একটা কার্বনের সর্বাধিক কটা হাত হতে পারে? 4টে। এই কার্বনের 2টো চলে গেছে, 2টো থাকলো। এটাকে বলবো আমরা, ওহো, এটাকে বলে অ্যালকেন। দেখছো, এটাকে বলবো আমরা অ্যালকিন। সরি, এটাকে বলবো আমরা অ্যালকিন, সরি। আবার কার্বন কার্বন ট্রিপল বন্ডও তো হতে পারে নাকি? কার্বন কার্বন ট্রিপল বন্ডও হতে পারে। তাহলে এই কার্বনের কটা হাত চলে গেছে? 3টে। তাহলে পড়ে আছে কটা হাত? একটা, এরও একটা। এটাকে বলবো অ্যালকাইন। তাহলে আমরা বুঝলাম যে বন্ধন হিসাব করলে পরে কার্বনের আমরা 3 রকম বন্ধনের 3 রকম নাম পেলাম। এক বন্ধন থাকলে কি বলবো? তাহলে কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড একটা বন্ধন হয় কি বলবো? অ্যালকেন। কার্বন কার্বন ডাবল বন্ড হলে কি বলবো? অ্যালকিন। কার্বন কার্বন ট্রিপল বন্ড হলে কি বলবো? আই গেস বুঝতে পেরেছি। তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। যে সমস্ত জৈব যৌগ শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি হয় তাদেরকে বলা হয় হাইড্রোকার্বনস। তাহলে হাইড্রোকার্বন নামেই বুঝতে পারছো, হাইড্রো আর কি? কার্বন। তাহলে যে সমস্ত জৈব যৌগে হাইড্রোজেনও আছে আর কি আছে? কার্বন, আর কিচ্ছু নাই, তাকে বলবো হাইড্রোকার্বন। যদি আমরা এইখানটাতে শুধুমাত্র হাইড্রোজেন গুলোকে ভরে দিই তাহলে এটা একটা হাইড্রোকার্বন হতে পারে, হ্যাঁ না বলো? কারণ হাইড্রোকার্বনই তো, হাইড্রো আর কার্বন আছে, আর কিচ্ছু নাই ভাই। হাইড্রোকার্বন গুলোকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, শুধুমাত্র সিঙ্গেল বন্ড আছে, তাকে বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে কার্বন কার্বন যেখানে সিঙ্গেল বন্ড পাবো সেখানে কি বলবো আমরা? সম্পৃক্ত হাইড্রোকার্বন। বুঝতে পারছি?
আর কার্বন কার্বন যেখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে এটাকে বলবো আমরা অসম্পৃক্ত। তার মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে পরে সেগুলো কি হবে? অসম্পৃক্ত, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। তাহলে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটা কি পেলাম? আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন কাকে বলে বোঝাতে পারলাম? কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি, তাকে বলবো কি? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনকে কভাগে ভাগ করলাম? দুভাগে। একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে অ্যালকেন সিঙ্গেল বন্ড, অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি? অ্যালকিন আর অ্যালকাইন ডাবল বন্ড আর ট্রিপল বন্ড। আই গেস বোঝাতে পেরেছি। তাহলে এতদূর পর্যন্ত তো স্যার বুঝলাম, ঠিক আছে, কোনো সমস্যা হচ্ছে না আমাদের এখন পর্যন্ত। তাহলে কার্বন কার্বন শুধুমাত্র দুটো না হয়ে 200টাও তো হতে পারে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। দেখবে অনেক সময় আমাদের বাড়িতে কি হয়, যদি একটা ছেলে বা মেয়ে হয়ে যায়, পরের নামটাকে আমরা মিল করে রাখতে চেষ্টা করি, তাই না? মিল করে রাখতে চাই। যেমন আমার কাছে পড়ে এরকম অনেক আছে, ধরো দাদা নাম রুদ্রজ্যোতি, ভাইয়ের নাম শুভ্রজ্যোতি, হতেই পারে মিল আছে এরকম, একটা রুদ্রের জ্যোতি আর একটা শুভ্রের জ্যোতি, এরকম হয় না অনেক সময়? এরকম হয়। তাহলে এরকম নাম আমরা কেন করি? মনে রাখতে। এবার এখনকার যুগে একটা ছেলে মেয়েটা ঠিক আছে, একটাই নাম রাখবো, সেটাই ভালো নাম রাখবো, ঠিক আছে। কিন্তু আমাদের সময় কি ছিল? আমাদের সময় তো 5টা 6টা 7টা হয়ে যেত, কোনো ব্যাপার নাই, ঠিক আছে, হোয়াট এভার। আর গ্রামে গঞ্জে তো অ্যাকচুয়ালি এগুলোর মানে ছিল না এত জন্ম নিয়ন্ত্রণ। তো তখন নামগুলো আমাদের এইভাবে নাম রাখা হতো মিল করে, যাতে কি হয়, ডাকতে সুবিধা, নাম ভুলে না যায়, ওই ছেলেটার নাম এইটা, ঠিক আছে। অনেক সময় ভুলে যেতাম নাম, যে ঠিক আছে ওটা কি নাম মনে পড়ছে না। আমার বাড়িতে আমার মা এখনো আমার নাম ঠিক মতো যায় না, আমার দাদার নামে অনেক সময় ডাকে আমাকে, ঠিক আছে। তো কি আর করা যাবে, ওকে ঠিক আছে, মানা যায়, ওকে গুড, কি আর করা যাবে। দাদাও যা আমিও তাই, সেমই হয়ে গেল, অসুবিধা নেই, ক্লিয়ার। ওকে, তাহলে আমাকে নাম জানতে হবে যে কটা কার্বনের কটা নাম আছে, বুঝতে পারলাম, কটা কার্বনের কটা নাম। এবার নাম জানতে গেলে আমাকে কি করতে হবে? প্রিফিক্স জানতে হবে। প্রিফিক্স, প্রিফিক্স মানে উপসর্গ, যে এই নামে তাকে ডাকবো। কেন? দেখো, একটা কার্বনের সিঙ্গেল বন্ড হলে একরকম, ডাবল বন্ড হলে একরকম, ট্রিপল বন্ড হলে একরকম। এই যে আমরা অ্যালক কথাটা ইউজ করেছি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, আমরা যদি শুধু অ্যালকটাকে চেঞ্জ করে দিই, ব্যাপারটা ভাবো, অ্যালক, শুধুমাত্র অ্যালক। ধরো অ্যালকের জায়গায় আমি মিথ বসালাম, তাহলে কি হবে? মিথেন, মিথিন, মিথাইন। ব্যাপারটা বুঝতে পারলাম, ব্যাপারটা বুঝতে পারলাম, আমি কি বোঝাতে পেরেছি? মানে অ্যালকটাকে চেঞ্জ করবো। এবারে এই অ্যালককে চেঞ্জ করতে চাইলে আমরা কি করব? তার নামটাকে ওই রকম ভাবেই রাখবো। তার মানে আমরা এখানে কার্বন সংখ্যার দ্বারা, একটা চেনে কটা কার্বন আছে তার দ্বারা আমরা কি করব? সেইখানে নামকরণ করব। তাহলে জৈব যৌগের ইউপ্যাক নামকরণের কথা বলছি না, কিন্তু আমরা জৈব যৌগের কি করব? এটাকে আমরা কার্বন সংখ্যা দ্বারা, সেই গ্রুপে কটা কার্বন আছে তার দ্বারা আমরা তার নামটাকে আজকে ঠিক করব। একটু ভালো করে শুনবে। দেখো, কার্বন সংখ্যা আমাদের 1 থেকে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, যত ইচ্ছা হতে পারে, আমরা এত পারবো না পড়তে। তো আমরা একটা আমাদের পড়াশোনাকে লিমিট রাখবো, যে না আমরা এতদূর পর্যন্ত করব। তো আমাদের মাধ্যমিকে মোটামুটি 5টা কার্বন সংখ্যা জানলেই মোর দ্যান এনাফ, কিন্তু আমি তোমাদের 10টা শেখাবো। এবার যার মনে হয় 10টা শেখা সে শিখতে পারো, যার মনে হয় যে না স্যার সব শিখে কি হবে, চ্যাপ্টারটাকে বাদ দিয়ে দিতে পারো, চয়েস তোমার, অসুবিধা নেই। তাহলে আমরা এখানে আলোচনা করছিলাম কার্বন সংখ্যা। সো কার্বন সংখ্যা কত হতে পারে? কার্বন সংখ্যা 1 থেকে শুরু হতে পারে। আচ্ছা, আর কি বলছিলাম আমরা? উপসর্গ কি বসাবো? উপসর্গ। আর 3টে ভাগ পেলাম, কি পেলাম? অ্যালকেন নাকি রে? আর কি পেলাম বলো? অ্যালকিন আর একটা সো অ্যালকাইন। আমরা 3 রকম পেলাম অ্যাকচুয়ালি, অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন। একটা সই দিয়ে দিকে। এখন দেখো, অ্যালকেন মানে স্যার সিঙ্গেল বন্ড, হ্যাঁ না না বল? অ্যালকিন মানে স্যার, আর অ্যালকাইন মানে, বাস এইটুকু তো বুঝতে পেরে গেছি। এখন কার্বন সংখ্যা যদি 1 হয়, মানে একটা কার্বন থাকে, একটা কার্বন আছে, তখন আমরা উপসর্গটাকে বসাবো মিথ, ঠিক আছে। 2টো কার্বন থাকলে আমরা বসাবো ইথ, 3টে কার্বন থাকলে বসাবো প্রোপ, 4টে কার্বন থাকলে বসাবো বিউট, 5টা কার্বন বসালে পেন্ট,
6টা কার্বন বসালে হেক্স, 7টা কার্বন বসালে হেপ্ট, 8টা কার্বন বসালে অক্ট। কি হয়েছে বাবা, সংসার গল্প নাকি? নাকি ভালো লাগছে না? সংসার গল্প করছো? 9 হচ্ছে নন, 10 হচ্ছে ডেক, 11 হচ্ছে আনডেক, 12 হচ্ছে ডোডেক। আর লিখছি না, এগুলো অনেক হয়। হ্যাঁ, কত আর লিখবো? আমি শুধু নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য আরো দুটো লিখলাম। অনেকে আছে হয়তো ভাববে স্যার এত জানে না, হয়তো বেকার আমাদেরকে 10টাই জানে, মুখস্থ করেছে তাই শিখিয়ে দিচ্ছে, তাই না? কিছু কিছু ছেলে আছে, বেশি নয়, একটা আছে বা দুটো আছে, তারা এরকম মনোভাব রাখে হয়তো। ঠিক আছে, ওকে। এদের যদি ইংলিশ গুলো লিখি তাহলে দেখো, এটা হবে মিথ, এটা হবে ইথ, এটা হবে প্রোপ, এটা হবে বিউট, এটা হবে পেন্ট, এটা হবে হেক্স, এটা হবে হেপ্ট, এটা হবে অক্ট, এটা হবে নন, এটা হবে ডেক, আনডেক, ডোডেক আর লিখছি না। এবার মিথ মানে কি? একটা কার্বন, তার মানে যেখানেই কার্বন একটা আছে শুরু হবে মিথ দিয়ে। এবার একটা কার্বন যুক্ত অ্যালকেনের নাম কি হবে তাহলে স্যার? মিথেন। কেন? অ্যালকেন নামের শেষে কি যুক্ত হবে? এন। তাহলে স্যার এন নামের শেষে কি যুক্ত হবে? ইন। আর এন নামের শেষে স্যার আইন। ব্যাপারটা বুঝতে পেরেছি আই গেস? তার মানে আমরা দেখলাম মিথেন, এটা হচ্ছে প্রথম কম্পোনেন্ট। আচ্ছা, পরেরটা কি হতে পারে তাহলে স্যার? ইথেন নাকি? পরেরটা কি হতে পারে স্যার? মিথেনের স্ট্রাকচার তো দেখালাম এক্ষুনি, ইথেন এটা আঁকার চেষ্টা করব। আচ্ছা, ইথেন, ইথ মানে কটা কার্বন? ইথ মানে কটা কার্বন? দুটো। তাহলে দুটো কার্বন, ভালো করে শেখো, ভালো করে শেখো। দুটো কার্বন আঁকবো। ইথেন দুটো কার্বন আঁকলাম। ইথেন দুটো কার্বন কেন আঁকলাম? দুটো কার্বন কারণ কার্বন সংখ্যা 2, এতে ভাই বলে দিয়েছি, এটা বলে দিয়েছি। এন আছে, এন মানে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। কোনটা? সিঙ্গেল বন্ড। আমি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দেব। ক্লিয়ার? কার্বন কার্বন কি দিলাম? সিঙ্গেল বন্ড। এখন একটা কার্বনে যদি একটা হাত চলে যায়, কটা হাত পড়ে আছে? তাহলে 3টে এঁকে দিলাম। এই কার্বনের কটা পড়ে আছে? বাকিগুলো হাইড্রোজেন দিয়ে দিলাম, বাস তৈরি হয়ে গেল আমার ইথেন। বলো কে বুঝতে পারোনি? দিস ইজ দ্য স্ট্রাকচার অফ টিপিক্যাল ইথেন। এটা হচ্ছে একটা ইথেনের স্ট্রাকচার। এই দুটো হচ্ছে কার্বন, অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ দ্য 2 কার্বনস। এটা হচ্ছে দুটো কার্বন, মাঝে কি বন্ড দেওয়া আছে? সিঙ্গেল বন্ড। আর এখানে 3টে, এখানে 3টে। এটা স্ট্রাকচারটা এমন লাগছে যেন যে স্যার মিথেনেরই অংশ নাকি রে? হ্যাঁ না বল? দেখ, ইটস কাইন্ড অফ মিথেন, লাইক মিথেনেরই মতো, শুধু একটা হাইড্রোজেন নাই। দেখ, হাইড্রোজেনের বদলে আমি কি দিয়েছি? আরো একটা মিথেনকে ভরে দিয়েছি। হ্যাঁ না বল? তাই এটা মিথেনেরই যেন ডাবল স্ট্রাকচার আমার লাগছে চোখে দেখতে, এরকম লাগছে নাকি? তাহলে দিস ইজ ওয়ান কাইন্ড অফ স্ট্রাকচার ইথেন। এটা হচ্ছে ইথেনের স্ট্রাকচার। তার মানে ইথেনের স্ট্রাকচারটা যদি এইভাবে আঁকতে চাই অ্যাকচুয়ালি, তাহলে ইথেনের স্ট্রাকচারটা হয় এরকম, সি বন্ড সি, হাইড্রোজেন, ও যেটা আঁকা আছে একই টাইপের, শুধুমাত্র একটা হাইড্রোজেন উপরে চলে আসবে। তাহলে ইথেনের স্ট্রাকচার বুঝতে পারলাম। এখন তাহলে ইথেনের সংকেত কি লিখবো? সি কটা আছে স্যার? দুটো। হাইড্রোজেন কটা আছে স্যার? 6টা। এটা হচ্ছে ইথেনের স্ট্রাকচার। আই গেস ইথেনটাকে বোঝাতে পেরেছি। বলো, পাগল হয়েছো বাবা? ইথেন বলছি আমি, এন বলছি বাবা, ইন নয়। তাহলে ইথেন, এন বুঝলাম। এন মানে কমন, সিঙ্গেল বন্ড। আচ্ছা, এর পরেরটা কি হবে তাহলে? প্রোপেন নাকি? প্রোপেন। পরেরটা কি হবে? প্রোপেন। প্রোপ মানে কটা কার্বন? 3টে। তাহলে কি করব? 3টে কার্বন আঁকবো। হ্যাঁ না বলো? 3টে কার্বন আঁকলাম। আচ্ছা, প্রোপ এন, এন আছে, এন মানে ক বন্ধন হবে? সিঙ্গেল বন্ড হবে। তাহলে সিঙ্গেল বন্ড এঁকে দিলাম। এই কার্বনের কটা হাত বেঁচে আছে? ভেরি গুড, 3টে। এই কার্বনের ভেরি গুড, 2টো, যে 3টে বলে। আর এটা কটা? ভেরি গুড। তাহলে হয়ে গেল আমার প্রোপেন। কি করে? বাকিগুলো কি দিয়ে ভর্তি করে দেবো? এইচ দিয়ে। বাস, দিস ইজ আওয়ার প্রোপেন। দিস ইজ আওয়ার প্রোপেন। প্রোপেন হয়ে গেল। তাহলে কার্বন কটা আছে স্যার? 3টে, C3। আর হাইড্রোজেন কটা আছে স্যার? তাহলে C3H8। দিস ইজ আওয়ার প্রোপেনের তোমার হচ্ছে সংকেত। আচ্ছা দেখো, C2H6, C3H8 এর মধ্যে একটা প্যাটার্ন পাওয়া যেতে পারে, লাইক CnH2n+2। মানে তুমি n এর জায়গায় 2 বসাও, তাহলে কত হচ্ছে দেখো? C2
আর H4+2 কত হবে H6, n এর জায়গায় 3 বসাও, দেখো C3 আর 3 2 6 + 2 কত হয় 8, C3H8। তার মানে এই সংকেত দ্বারা এটাকেও প্রকাশ করা যাচ্ছে, এই সংকেত দ্বারা এটাকেও প্রকাশ করা যাচ্ছে। আচ্ছা এই সংকেত দ্বারা পরেরটাকেও তো তাহলে প্রকাশ করা যাবে, তাই এটাকে বলবো অ্যালকেনের সাধারণ সংকেত, বুঝতে পেরেছি? সো অ্যালকেনের সাধারণ সংকেতকে আমরা লিখবো CnH2n+2। অ্যালকেনের সাধারণ সংকেত কি হবে CnH2n+2। পরীক্ষায় বহুবার দিয়েছে, এমন নয় যে দেয়নি। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। অ্যালকেনের সাধারণ সংকেত কি হবে CnH2n+2। ওকে, CnH2n+2 বুঝতে পেরেছি অ্যালকেন। তাই যদি তাই হয় তাহলে তোমরা বলো এইটার নাম কি হবে বিউট, থাকলে বিউটেন। আচ্ছা বিউটেনের সংকেত কি হবে তাহলে স্যার C4H10। কেন এন এর জায়গায় কি বসাবো 4, হ্যাঁ না বলো কেন এন এর জায়গায় 4 বসাচ্ছি, কার্বন নাম্বার আছে, এন এর জায়গায় কেন 4 বসাচ্ছি, তাই না? বুঝতে পেরেছি, এন এর জায়গায় কত বসাচ্ছি 4। আচ্ছা এটার নাম কি হবে তাহলে পেন্টেন, হ্যাঁ না বলো পেন্টেন। পেন্টেনের সংকেত কি হবে তাহলে C5H12, নিশ্চয়ই তাই হবে পেন্টেন। আচ্ছা আর লিখছি না, পরেরটা কি হবে বলো, এটা হবে হেক্সেন, এটা কত হবে হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, আনডেকেন, ডোডেকেন, ট্রাইডেকেন, চলতে থাকবে, আর লিখছি না। তাহলে আমরা অ্যালকেন শিখলাম। চন্দ্রিমা বলো তো 4টে কার্বন থাকলে অ্যালকেনের নাম কি হয়? যে বলেছো তার উদুম কেলাবো। হ্যাঁ বিউটেন, কেন বিউটেন বললাম? ইয়েস 4টে কার্বন মানে বিউট, ভেরি গুড, বুঝতে পেরেছি কনসেপ্টটা, ভেরি গুড, বুঝতে পেরেছি কনসেপ্টটা, ঠিক আছে? তো অবাকের মতো তাকাইও না, বুঝতে পারছো তো? এর থেকে সহজভাবে ভাই কেউ বোঝাতে পারবে না, আমি জানি না, বোঝাতে পারলেও হয়তো পারবে, হোয়াট এভার, বাট অনেক ইজি করে বোঝাচ্ছি, ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা অ্যালকেন বুঝে গেছি, অ্যালকেন মিটিয়ে দিলাম। চলো এবার আমরা শিখবো অ্যালকিন। তোমরা বলো অ্যালকিন মানে কি? অ্যালকিন মানে কার্বন কার্বন ক বন্ধন থাকবে 2 বন্ধন। তো কার্বন কার্বন 2 বন্ধন হতে গেলে কটা কার্বন মিনিমাম লাগবে? কার্বন কার্বন দ্বিবন্ধন হতে গেলে কটা কার্বন মিনিমাম? দুটো ছাড়া তো সম্ভব নয়, ও কার সাথে জোড়া বাঁধবে? তো কার্বন কার্বন যখন 2টো বন্ধন মিনিমাম দরকার, তাহলে মিথিন কি পাওয়া সম্ভব? কেন, কার্বন তো একটাই আছে, তাই তুমি মিথিনও পাবে না, মিথাইনও পাবে না। ব্যাপারটা বুঝতে পারলাম? কেন, মিথ মানে কার্বন কটা ভাই একটা, মিথ মানে কার্বন কটা একটা, আর তোমার কটা কার্বন মিনিমাম দরকার 2টো, তুমি একটা কার্বন আছে, তুমি চাইছো 2টো কার্বন, হবে না। তার মানে মিথিন আর মিথাইনের স্ট্রাকচার হয় না, প্রকৃতি অ্যালাউ করেনি, তাহলে মিথিন মিথাইন হবে না, বুঝতে পেরেছি? তাহলে সবচেয়ে সরল অ্যালকিন কি হতে পারে? ইথিন, হ্যাঁ না বলো ইথ-ইন, তাহলে কি হবে ইথিন, বলো, বুঝতে পেরেছি? তাহলে এটাকে বলবো সবচেয়ে সরল অ্যালকিন। তাহলে সবচেয়ে সরল অ্যালকিনের নাম কি হবে? ইথিন। তাহলে সবচেয়ে সরল অ্যালকেনের নাম কি হবে বলো? মিথেন, কারণ এটা সবচেয়ে সরল ছিল, মিথেন সবচেয়ে সরল অ্যালকেন, আর ইথিন সবচেয়ে সরল অ্যালকিন। এবার ইথিন আঁকতে হবে। ইথিন আঁকতে গেলে কার্বন কার্বন কটা বন্ধন দিতে হবে? 2টো বন্ধন, দিয়ে দিলাম 2টো বন্ধন স্যার, দিয়ে দিলাম 2টো বন্ধন, দিয়ে দিলাম। তাহলে এই কার্বনের কটা হাত চলে গেল? তাহলে পড়ে আছে কটা হাত? এই কার্বনের কটা হাত পড়ে আছে? বাস হয়ে গেল তোমার ইথিন। যদি বাকিগুলোতে কি ভরে দাও? হাইড্রোজেন। তাহলে এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, তাহলে CHH। তাহলে এটাকে বলবো আমরা ইথিনের স্ট্রাকচার C2H4। এটা হচ্ছে টিপিক্যাল ইথিনের স্ট্রাকচার, দিস ইজ দ্য ইথিনের স্ট্রাকচার। দেখো এখানে কার্বন, এটা একটা কার্বন, 2টো কার্বন দেওয়া আছে। এই 2টো কার্বনের মধ্যে তুমি দেখতে পাচ্ছ ডাবল বন্ড একটা দেওয়া আছে, এই একটা বন্ড, এই একটা বন্ড, আর এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, দিস ইজ দ্য ইথিন স্ট্রাকচার। এদের মধ্যে কোণ কত হয় সব পরে পড়াবো, আছে 120 ডিগ্রি কোণ হয়। মিথেনে কত কোণ হয়? 109 ডিগ্রি 28 মিনিট হয়। ইথেনে কত স্ট্রাকচার কোণ হয়? 109 ডিগ্রি 28 মিনিট, এগুলো পরে পড়াবো নিশ্চয়ই না। তাহলে এটা হলো টিপিক্যাল একটা কার স্ট্রাকচার? ইথিনের স্ট্রাকচার, ইথিন। তাহলে ইথিন হতে গেলে ডাবল বন্ড, একটা ডাবল বন্ড মিনিমাম দরকার পড়বেই আমার, বুঝতে পেরেছি আই গেস? তাহলে এটা হলো ইথিন।
নেক্সট আমাদের কি পাবো তাহলে বলো? প্রোপিন। হ্যাঁ না বলো? প্রোপিন। প্রোপ মানে কটা কার্বন? বলো কটা কার্বন? দুটো। প্রোপ মানে তিনটে কার্বন, তাহলে সি সি সি, তিনটে কার্বন আঁকলাম। এখন ইন আছে, ইন। ইন মানে কটা বন্ধন? ডাবল বন্ড। এবার ডাবল বন্ড কোথায় দেবো স্যার? এখানে 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 এখানে, এই দুটো জায়গায় দেবো স্যার। তোমার চুলকানি থাকলে তুমি দুটো জায়গায় দিতে পারো, কোনো ব্যাপার নাই। কিন্তু আমি কি বলবো? আমি এখন বলছি মিনিমাম একটা জায়গায় ডাবল বন্ড দাও, তাহলেই হবে। বেশি জটিল করার দরকার নাই আমাদের। তাহলে আমি যে কোনো একটা জায়গা, আমার মনে হলো যে আমি এখানে দিলাম, এখানে একটা ডাবল বন্ড দিলাম আর একটা সিঙ্গেল বন্ড দিলাম, অসুবিধা নাই। তার মানে প্রোপিন মানে কি? মিনিমাম একটা ডাবল বন্ড হলেই সেটা ইন হবে। মানে এই জিনিসটা মাথায় যেন না থাকে যে স্যার অ্যালকিন ইন আঁকতে দিয়েছে মানে সব ডাবল বন্ড, না। মিনিমাম একটা ডাবল বন্ড হলেই সেটা ডাবল বন্ড, মিনিমাম একটা ডাবল বন্ড হলে সেটা ডাবল বন্ড, তাই না? লজিকটা হচ্ছে এই। বুঝতে পারলাম? কনসেপ্টটা বুঝতে পেরেছি? তাহলে এই হলো সিম্পল কনসেপ্ট। এখন তুমি দেখো এই কার্বন কটা হাত বেঁচে আছে? তিনটে। বুদ্ধি করে বলো, এই কার্বনের কটা হাত বেঁচে আছে? একটা। কেন? 2 + 1 একটা, আর এই কার্বনের দুটো। বাস, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্রোপিন। কত বাচ্চা জিনিস। তাহলে বাকিগুলো কি দিয়ে দিব? হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে আমার তৈরি হয়ে গেল কি? প্রোপিন। তাহলে কার্বন আছে কটা স্যার? তিনটে। হাইড্রোজেন আছে কটা? গুনে নিও, 6টা, C3H6। আচ্ছা, এন এর জায়গায় যদি আমরা এইভাবে লিখি CnH2n, দেখো এন এর জায়গায় যদি 2 বসাও C2H4, এন এর জায়গায় 3 বসালে C3H6। সেই জন্য CnH2n এটাকে বলবো আমরা অ্যালকিনের সাধারণ সংকেত। তাই যদি আমাকে অ্যালকিনের সাধারণ সংকেত লিখতে দেয় কি হবে? CnH2n। তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত কি হবে? CnH2n। মাথায় রাখবো, অ্যালকিনের সাধারণ সংকেত কি হবে? CN। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? তাহলে তোমরাই বলো, যদি অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n হয় তাহলে প্রোপিন তো হলো, তাহলে বিউটিন পরেরটা নাকি রে? বিউটিন। বিউটিনের সংকেত কি হবে? C4H8। হ্যাঁ না বলো? তাহলে পেন্টিন পরেরটা, পেন্টিন কত হবে? C5H10। হেক্সিন C6H12। হেপটিন C7H14। অক্টিন C8H16। ননিন C9H18। ডেকিন C10H20। বুঝতে পারলাম? বুঝতে পেরেছি? তাহলে অ্যালকিন কি আমরা বোঝাতে পেরেছি? অ্যালকিন কি আমরা বুঝতে পেরেছি? অ্যালকেন, অ্যালকিন। এই যে আমরা অ্যালক লিখছি, অ্যালক, দেখো অ্যালকেনকে লিখলে হবে অ্যালক প্লাস ইন। এই অ্যালক মানেই হচ্ছে কি? মিথ। দেখো মিথ ইন হবে না, ইথ ইন ইথিন, প্রোপ ইন প্রোপিন, বিউট ইন বিউটিন, পেন্টিন পেন্টিন। তাহলে এটা কি হবে? অ্যালক প্লাস এন। দেখো আমি এন লিখে রেখেছি, এন। তাহলে অ্যালক প্লাস এন মানে কি? মিথ এন, ইথ এন, প্রোপ এন, বিউট এন, পেন্ট এন, হেক্স এন, ডট 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 ডট। এবার পড়বো কি আমরা? অ্যালআইন। অ্যালক আইন। আইন, আইন মানে কটা বন্ধন হবে? তিনটে বন্ধন। বুঝতে পেরেছি এতদূর? যেমন অ্যালকিনের ক্ষেত্রে দেখলাম কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড হলে তবেই হবে কি? ইন। তাহলে কার্বন কার্বন ট্রিপল বন্ড হলে পরে কি হবে? আইন। কার্বন কার্বন ট্রিপল বন্ড হলে পরে কি হবে? কার্বন কার্বন ট্রিপল বন্ড হলে কি হবে? আইন। তাহলে কার্বন কার্বন দুটো কার্বন তো লাগবেই, তাহলে মিথ আইন এটাও পসিবল নয়। তাহলে প্রথম সরল রূপ কি হবে? ইথাইন। হ্যাঁ না বলো? প্রথম সরল রূপ কি হবে? ইথাইন। এটাকে মনে রাখবে বলা হতো অ্যাসিটিলিন। কি বলা হয়? অ্যাসিটিলিন। তাহলে কার্বন কার্বন ট্রিপল বন্ড দাও, কার্বন কার্বন ট্রিপল বন্ড দিয়ে দিলাম। তাহলে এই কার্বনের কটা হাত বেঁচে আছে স্যার? একটা। এই কার্বনের একটা। এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন। চলো শেষ ইথিলিন বা সরি ইথাইনের স্ট্রাকচার C2H2। একটা টিপিক্যাল ইথাইনের স্ট্রাকচার আমার এখানে করা আছে। as you can see this is the ethyne structure। দেখো এই কার্বন কার্বন ট্রিপল বন্ড দেওয়া আছে, as you can see this is the triple bond। আর এটা কার্বন, এটা কার্বন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন। দেখো এটা একটা সরল রৈখিক স্ট্রাকচার। তার মনে রাখবে অ্যাসিটিলিন বা ইথাইন এটা হবে কি? একটা সরল রৈখিক স্ট্রাকচার, স্ট্রেট লাইন স্ট্রাকচার। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? ওকে। তাহলে আমরা মোটামুটি ইথাইনের স্ট্রাকচারটা বুঝলাম। ইথাইন হয়ে গেলে এবার কি আঁকবো বলো? প্রোপাইন। প্রোপাইন। প্রোপ মানে কটা কার্বন? প্রোপ মানে কটা কার্বন? তিনটে। আইন, আইন মানে কটা বন্ড? তিনটে। যে কোনো একটা জায়গায় তিনটে দাও, আমি এখানে দিয়ে দিলাম। তোমার মনে হলে এখানে দিতে পারো, হবে না এখানে আর।
কেন এখানে ট্রিপল বন্ড হবে না? দেখো এই কার্বনের 3টে হাত চলে গেছে, তাই এখানে আর 3টে বন্ড তুমি দিতে পারবে না, বুঝতে পারলাম? সেজন্য আমরা সিঙ্গেলই হবে, এ বেটা সিঙ্গেলই থাকবে চিরকাল, ঠিক আছে? একে ডাবল বন্ডও দিতে পারবে না, কেন? এ মরে গেছে, এখানে 3টে হাত চলে গেছে, আর একটা হাত আছে, ঠিক আছে? তাহলে এই হাত দিয়ে সে আরেকটাই ধরতে পারবে, বুঝতে পারলাম কনসেপ্টটা? বুঝতে পারলাম কনসেপ্টটা? কার্বন ইজ কাইন্ড অফ যে আমার 4টে হাত আছে, আমি 4টে হাতকে সমানভাবে ব্যবহার করব। এটা অনেকটা হয়ে গেল, বলাটা উচিত নয়, ইউটিউবে যাবে যে একটা মুসলিমের 4টে বিয়ে করতে পারে, লাইক আমি 4টে বিয়ে করতে পারবো, তখন যদি করা উচিত নয়, ঠিক আছে? বলে পরে বউ ঠেঙে মানে কেলি দিবে, সেসব কথা করা যাবে, ঠিক আছে? কিন্তু উচিত নয়, আমি একদমই এটাকে সাপোর্ট করি না আমি পার্সোনালি, ঠিক আছে? সেসব ছেড়ে দাও, পরে কথা। 4টে করতে পারবে, ধরো আমি অলরেডি 3টে করে বসে আছি, তাহলে আমি আর একটাই পারবো করতে। আর এখন যা হয় তাতে তো বিয়ে না করে কতগুলো হয়ে যায়, তা তো ঠিক নাই, সেসব ছেড়ে দাও, ঠিক আছে? এক্স ওয়াই জেড কত যুগ থেকে শুরু হয়, এ থেকে শুরু হয়। আমার এক্স ছিল না, এ বি সি ডি ছিল, দিয়ে এখন এক্স এসে দাঁড়িয়েছে, তাই না? আমার এক্স ছিল, এবারটা হবে ওয়াই, তারপরটা হবে জেড, দিয়ে আবার কি হবে, রোমান হরফে শুরু হবে, নাম্বার 1 2, হ্যাঁ, জেড প্লাস 1 হোয়াট এভার। তাহলে সিম্পল কথা বলতে গেলে এই কার্বনের ট্রিপল বন্ড ছিল, এর 3টে হাত চলে গেছে, এর কটা হাত পড়ে আছে? একটা। ভাই এর থেকে সহজভাবে আমি যোগ রচনা বোঝাতে পারবো না, প্লিজ, ইটস নট পসিবল অ্যাকচুয়ালি। ওকে, তাহলে এই কার্বনের কটা হাত বেঁচে আছে বলো? একটা। এই কার্বনের 3টে, 3টে আছে তো? অনেকে মনে মনে ভাবে মুসলিম হলে বেটা ভালো হতো, 4টে বিয়ে করতে পারতাম নাকি? বারোই সোহম করেছি, হ্যাঁ জ্বর হয়েছে বেচারা, যা আজকে ইন্টারেস্টিং ক্লাস ছিল, মিস করে ফেললো, হোয়াট এভার। তাহলে আমরা বাকিগুলোতে কি ভরে দেবো বলো? হাইড্রোজেন। বাকিগুলোতে কি ভরে দেবো? হাইড্রোজেন ভরে দেবো। তাহলে এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এখানে যাবে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর এখানে হাইড্রোজেন, দ্যাটস ইট। তাহলে কার্বন কত হলো? C3H4, ভেরি গুড। আচ্ছা এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি, CnH2n-2? লক্ষ্য রাখো, হ্যাঁ, ফোন আসুক, অসুবিধা নাই, ওর হবে না। CnH2n-2, তাহলে CnH2n-2। এবার দেখো n এর ভ্যালু যদি আমরা 2 বসাই তাহলে কি হবে দেখো, C2H4-2, তাহলে কত হবে? H2। n এর মান যদি 3 বসাই, C3H6-2, কত হবে? H4। তার মানে দেখো এটা হচ্ছে সিম্পল কথায় অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত কি পেলাম? CnH2n-2। তাই লজিকটা হচ্ছে এরকম। এখন তুমি দেখতে পাচ্ছ যদি এইটা হয় আমার প্রোপাইন, তাহলে পরেরটা কি হবে? বিউটাইন। তাহলে বিউটাইনের সংকেত কি হবে? C4H কত হবে? 6। বলো হ্যাঁ না না, বলো হ্যাঁ না না, নিশ্চয়ই। তারপরটা কি হবে? পেন্টাইন। পেন্টাইনের সংকেত কি হবে অনুষ্কা বলো? C5H8, ভেরি গুড, C5H8। তাহলে তারপরটা হবে হেক্সাইন, C6H10। তারপরটা কি হবে? হেপটাইন, C7H12, তাই না? তারপরে কি হবে? অকটাইন, C8H14। ননাইন, C9H16। আর ডেকাইন, C10H18। অঙ্কের মতো মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত পুরো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন সব রকম পড়ে নিলাম, ঠিক আছে? কনসেপ্টটা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি। এখন আমরা পড়ব জৈব যৌগের শ্রেণী বিভাগ। দেখো আমাদের নোটসে থাকবে জৈব যৌগের শ্রেণী বিভাগ, নিশ্চয়ই থাকবে, পেয়ে যাবে। দেখো একটা ছক করা আছে, দেখো সুন্দর করে, এটা মিটিয়ে দিলাম, ঠিক আছে? ক্লাস বুঝতে পারছি, অসুবিধা কিছু থাকলে আমাকে অবভিয়াসলি কোশ্চেন করে নিও যে স্যার এটা বুঝতে পারলাম না। আস্তে প্লিজ, কনসেন্ট্রেট হিয়ার, কেন কনসেন্ট্রেট করো? তাহলে আমরা মোটামুটি কার্বন সংখ্যার উপর ভিত্তি করে একটা চেইনের নাম কেমন হতে পারে সেটা এখানে আমরা একটু দেখলাম। এবার আমরা পড়বো জৈব যৌগের শ্রেণী বিভাগ। আমরা খুব ব্রড ক্লাসিফিকেশন পড়বো না, আমার নোটসে ব্রড ক্লাসিফিকেশন দেওয়া আছে, লাইক অ্যালিসাইক্লিক, হেটারোসাইক্লিক, ওগুলো করবো না আমরা, এগুলো আমাদের 11-এ পড়তে হবে। আমি নোটসে দিয়ে রেখেছি, তোমরা একটু পড়বে। আমরা কি করব, জৈব যৌগকে প্রথমে ভাগ করব দুটো ভাগে। কি দেখো, জৈব যৌগের ক্ষেত্রে এমনও তো হতে পারে, এমনও হতে পারে কি দেখো, যে একটা কার্বন 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 একটা লম্বা চেইনের মতো হতে পারে না? বলো হতে পারে তো? এই হতে পারে। আবার এমনও তো হতে পারে যে লাইক দিস, স্ট্রাকচারটা এরকম হয়ে গেল, হতে পারে দুটো স্ট্রাকচার। এটাকে বলবো মুক্ত শৃঙ্খল, ওপেন চেন। কেন মুক্ত শৃঙ্খল?
যে লাইক আমরা ধরো একে অপরের ঘাড়ে হাত দিয়ে একটা লাইন করেছি, লাইন, এবং লাইনের এ প্রান্ত ও প্রান্ত খোলা, এরকম একটা স্ট্রেট লাইনের মতো, লাইক দিস, এটা ওপেন চেইন। কিন্তু আমরা যদি গোল করে যেতাম, দিয়ে ওই প্রান্তের একজন বসে আছে, তার হাতটাকে ধরে এদিকে ঘুরিয়ে আমরা নিয়ে এসে একটা সার্কেল মতো করে নিতাম, তাহলে এটাকে বলতাম কি? বদ্ধ শৃঙ্খল। তাহলে অ্যাকচুয়ালি চেইন দু রকমের হবে, একটা ওপেন চেইন, একটা ওপেন চেইন, ওপেন চেইন, দিস ইজ ওপেন চেইন, আর এটা কি হবে? ক্লোজ চেইন। ওপেন চেইন, ক্লোজ চেইন। তাহলে এটা হচ্ছে মুক্ত শৃঙ্খল, এটা হচ্ছে কি? বদ্ধ শৃঙ্খল। দেখো বদ্ধ হয়ে গেছে, আমি চারটে গেছি। ওকে, এবার এই মুক্ত শৃঙ্খলের আবার দুটো ভাগ আছে, একটাকে বলবো সরল মুক্ত শৃঙ্খল, আর একটাকে বলবো পার্শ্ব শাখা যুক্ত। ধরো পার্শ্ব শাখাও আছে, তার হতেই পারে। এই লাইক দিস, তার মানে একটা হলো সরল মুক্ত, দেখো সরল, কিন্তু এর দেখো শাখা প্রশাখা আছে। লাইক এটা হচ্ছে তাল গাছ, নারকেল গাছ, কোনো শাখা প্রশাখা নাই, কিন্তু এটা কি? বট গাছ, এর প্রচুর শাখা প্রশাখা আছে। তাহলে এটাকে বলবো শাখাহীন বা সরল মুক্ত শৃঙ্খল। এটাকে কি বলবো? পার্শ্ব শাখা যুক্ত মুক্ত শিকল। মুক্ত কেন? আর ভাই ভাই ওপেন, এই তো ওপেন আছে, মুক্ত, ওপেন শিকল, মুক্ত শিকল, কিন্তু এর পাশে কি আছে? শাখা, তাই এটাকে কি বলবো? শাখা যুক্ত। এর পাশে কোনো শাখা নাই, তাই এটাকে কি বলবো? সরল। সরল, এটা হচ্ছে সরল, এটা সরল, এর কোনো শাখা নাই, কিন্তু এটা কি হবে? পার্শ্ব শাখা যুক্ত, বা আমার নোটসে আছে শাখায়িত। শাখায়িত মানে কি? শাখা প্রশাখা যুক্ত, ব্রাঞ্চটা আছে। বুঝতে পেরেছি? আরে সব হতে পারে, হবে না কেন? ঠিক আছে না, এটা বদ্ধ শৃঙ্খল, এটা ওপেন চেইন, এটা ওপেন চেইন, সব হতে পারে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে লজিক। বুঝতে পেরেছি আমরা? বুঝতে পেরেছি আমরা? এবার যদি দুটো প্রান্তকে আমরা পরস্পর এনে জুড়ে দিই, দিয়ে একটা বদ্ধ রূপ পাই, চেইনটা যদি ক্লোজ হয়ে যায়, তখন তাকে বলবো বদ্ধ শিকল বা ক্লোজ লুপ। ক্লিয়ার? এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। এখন এই ওপেন চেইন, ওপেন চেইন, বারবার বলছি, ওপেন চেইনের কটা ভাগ করলাম? দুটো ভাগ, একটা সরল আর একটা শাখাযুক্ত। এদেরকে আবার তিন ভাগে ভাগ করা হয় বা দু ভাগে ভাগ করা হয়। একটু আগে পড়েছিলাম, একটা ছিল সম্পৃক্ত আর একটা কি ছিল? অসম্পৃক্ত। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, তাকে কি বলবো? সম্পৃক্ত। অসম্পৃক্ত কার্বন কাকে বলে? যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড বা কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, তাকে কি বলবো? অসম্পৃক্ত। তার মানে অ্যাকচুয়ালি এই পুরো মালটাকে, এই পুরোটাকে ক ভাগে ভাগ করবো? দু ভাগে, একটা সম্পৃক্ত আর একটা কি? সম্পৃক্ত মানে সিঙ্গেল বন্ড, অসম্পৃক্ত মানে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড। ডাবল বন্ড হলে কি হবে? অ্যালকিন, আর ট্রিপল বন্ড হলে কি হবে? অ্যালকাইন। সিঙ্গেল বন্ড হলে কি হবে? অ্যালকেন। আমরা একটু আগে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন সম্বন্ধে পড়লাম। ক্লিয়ার করাতে পেরেছি? ক্লিয়ার করাতে পেরেছি? আচ্ছা, এইটা হচ্ছে বদ্ধ শিকল। বদ্ধ শিকলের ভাগ আছে অ্যালিসাইক্লিক, হেটারোসাইক্লিক, এটসেট্রা এটসেট্রা আছে। আমরা জাস্ট দুটো ভাগ করবো, একটা হচ্ছে অ্যারোমেটিক আর একটা হচ্ছে নন অ্যারোমেটিক। আরো আছে, তোমরা একটু পড়ো বাড়িতে, যেটা অসুবিধা হবে আমাকে জিজ্ঞেস করে নিও, অসুবিধা নাই। আচ্ছা, অ্যারোমেটিক আর নন অ্যারোমেটিক। অ্যারোমেটিক কাকে বলে? আমরা যদি একটা স্ট্রাকচার দেখি, আমরা যদি একটা স্ট্রাকচার দেখি, এই যে স্ট্রাকচারটা তোমরা দেখছো, এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার। দিস ইজ বেনজিন। এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার, দিস ইজ বেনজিন, বেনজিনের স্ট্রাকচার। না তো ছটা ষড়ভুজের ছটা কর্নারে, ষড়ভুজের ছটা কর্নারে ছটা কার্বন আর অল্টারনেট ডাবল বন্ড, একটা ডাবল বন্ড নেই, ডাবল বন্ড নেই, ডাবল বন্ড নেই, ডাবল বন্ড, এরকম অল্টারনেটিভলি। এই স্ট্রাকচারটাকে বলবো বেনজিন। দেখো এই কার্বনের কটা হাত? একটা, দুটো, তিনটে, আর এখানে কটা? বাস, ও কমপ্লিট। এই কার্বনের 1 2 3 4, দেখো সব কমপ্লিট হয়ে গেছে। এই বেনজিন স্ট্রাকচারটাকে অনেক সময় আমরা এইভাবেও লিখি, ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন হয়, সেটা ক্লাস 11-এ পড়বে, এইভাবেও আমরা লিখি। এটাকে বেনজিন অনেক সময় বলা হয়। এটাকে কি বলা হয়? বেনজিন। যে সমস্ত জৈব যৌগের মধ্যে এই বেনজিন বলয় থাকে, তাদেরকে বলবো অ্যারোম্যাটিক জৈব যৌগ। অ্যারোমা, অ্যারোমা কথা মানে হচ্ছে সুগন্ধ, এদের থেকে সুগন্ধ পাওয়া যায়। লাইক বিভিন্ন রকমের পারফিউম বা এরকম টাইপের অনেক রকম স্ট্রাকচার হয়, যেমন ন্যাপথলিন, ন্যাপথলিন এর মধ্যে বেনজিন থাকে, একটা দেখবে ন্যাপথলিন সুগন্ধ আছে। আমার যেমন ন্যাপথলিন শুনতে খুব ভালো লাগে, অনেকেরই ভালো লাগে, নেশার মতো লেগে যায়। ঠিক আছে, তো যাদের মধ্যে বেনজিন রিং থাকবে তাদেরকে বলবো অ্যারোমেটিক।
কিন্তু এর একটা মডার্ন সংজ্ঞা আছে, আমাদের নোটসে লেখা আছে, একবার দেখে নিও। তবে এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। এর মডার্ন সংজ্ঞা আছে 4n+2 সংখ্যক ইলেকট্রন দিয়ে একটা সংজ্ঞা দেওয়া যায়। আমরা পাতিকতা আজকে যেহেতু বেসিক শিখছি, বেসিক, তাই বেসিক শিখবো। আমরা অ্যাডভান্স যখন পড়বো অ্যাডভান্স শিখবো, অসুবিধা নাই। আজকে বেসিক শিখছি। তার মানে আমরা বুঝলাম যে অ্যারোম্যাটিক জৈব যৌগ কাকে বলে? অ্যারোমা। অ্যারোমা মানে কি? সুগন্ধি। তাই যে সমস্ত জৈব যৌগ থেকে সুগন্ধ বেরোয় তাদেরকে বলা হয় অ্যারোম্যাটিক জৈব যৌগ। কিন্তু সবার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে নয়। তাই এখানে বলা হলো যাদের মধ্যে এরকম বেনজিন রিং আছে তাদেরকে বলবো কি? অ্যারোম্যাটিক জৈব যৌগ। এখন এই বেনজিনের অনেক রকম ভাগ হয় বা কম্পোনেন্ট হয় বা কম্পাউন্ড হয়। কি কি? ভালো কথা ভালো কথা ভালো কথা দেখো। দেখো, যদি বেনজিনের মাথায় একটা CH3 দিয়ে দাও তাহলে এর নাম হয়ে যায় টলুইন। টলুইন, এর নাম টলুইন। তাহলে বেনজিনের মাথায় যদি একটা CH3 দিয়ে দাও এর নাম কি? টলুইন। এবার এই টলুইন হবে যদি এখানে তিনটে নাইট্রো দিয়ে দাও, NO2 NO2 NO2, একে বলবো তখন TNT, ট্রাইনাইট্রোটলুইন। তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি TNT, ট্রাইনাইট্রোটলুইন, তোমরা পড়েছো ক্লাস 9-এ। তাহলে তার স্ট্রাকচারটা হচ্ছে এরকম। তাহলে NO2 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 আর একটা টলুইন, মানে CH3 থাকলে কি হয়ে যাবে? টলুইন, শুধুমাত্র CH3 থাকলে। আর এই স্ট্রাকচারটা হচ্ছে ট্রাইনাইট্রোটলুইনের। এই স্ট্রাকচারটা কার? ট্রাইনাইট্রোটলুইনের। আচ্ছা, বেনজিন রিংয়ে যদি আমরা একটা NH2 ভরে দিই তাহলে এটাকে বলবো অ্যানিলিন। এটার নাম হচ্ছে অ্যানিলিন, এটাকে বলবো আমরা অ্যানিলিন। তাহলে বেনজিনের সাথে যদি একটা NH2 ভরে দিই তাহলে এটা হয়ে গেল কি? অ্যানিলিন। আমি কয়েকটা বোঝাচ্ছি, এ বহুত আছে, এর উপরই 3-4টে চ্যাপ্টার আছে ক্লাস 11-এ, ঠিক আছে। এই যে এইটা একটা পড়তে হবে, এটা একটা, এগুলো একটা চ্যাপ্টার। আচ্ছা, বেনজিনের সাথে যদি আমরা OH ভরে দিই এটাকে বলা হয় বেনজাইল অ্যালকোহল। একে পাতি কথায় বলা হয় ফেনল বা ফিনাইল অ্যালকোহল, অনেক সময় বলা হয় ফিনাইল অ্যালকোহল। এর নাম ফিনাইল অ্যালকোহল। যাও, আমরা বলবো এটাকে বেনজাইল অ্যালকোহল বা সিম্পল কথায় ফেনল। ফেনল। সাপ মারার যে কার্বলিক অ্যাসিড, এইটা হচ্ছে সেটা। সাপ মারার কার্বলিক অ্যাসিড হচ্ছে এইটা, এই যে ফেনল দেখছো, ফেনল। এটা হচ্ছে সাপ মারার, দেখবে ফেনল, সাপ মারার কার্বলিক অ্যাসিড থেকে গন্ধ বেরোয়। গন্ধ বেরোয় না? গন্ধ বেরোয়। কোনো ইউজ করনি, দেখবে হাতে টাতে দিও না, হাতে অনেক সময় পুড়ে যায়, ঠিক আছে। অ্যাসিড তো, কাইন্ড অফ অ্যাসিড। সেই জন্য আমরা অনেক সময় বলি এটা একটা অ্যাসিড, এটা একটা অ্যাসিড। কিন্তু এমন একটা অ্যাসিড যেখানে COOH নাই, যেখানে COOH নেই। হোয়াটএভার, এটা হতে পারে ফেনল। ফেনল, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে এরকম টাইপের কিছু কিছু স্ট্রাকচার আমরা দেখব যে বেনজিন থেকে পাওয়া যায়। যেমন শুধুমাত্র বেনজিনের সাথে যদি এরকম করে নাইট্রো ভরে দাও এটাকে অনেক সময় বলা হয় নাইট্রোবেনজিন। এটাকে অনেক সময় বলা হয় নাইট্রোবেনজিন। নাইট্রো দিয়ে দিলাম বলে নাইট্রোবেনজিন। তাহলে এগুলো সব জায়গা থেকে সুন্দর সুন্দর গন্ধ বেরোয়, ঠিক আছে, সুন্দর সুন্দর সেন্ট বেরোয়। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি বেনজিনের। তাহলে যাদের মধ্যে বেনজিন বলয় থাকবে তারাই কি হবে? আমার সুগন্ধিযুক্ত, এটাকে বলবে অ্যারোম্যাটিক জৈব যৌগ। এবার সবার মধ্যেই কি সুগন্ধ পাওয়া যাবে? না, সব ফুলে গন্ধ পাওয়া যায় না, সেরকম সব জায়গায় পাওয়া যায় না, তবে ম্যাক্স টু ম্যাক্স বেশিরভাগটাতে আমরা এগুলো পাবো। তাহলে বেনজিনের কটা ভাগ পড়লাম মোটামুটি আজকে, জাস্ট বেসিক বেসিক বেসিকের জন্য কটা পড়লাম? একটা কি পড়লাম? একটা পড়লাম আমরা টলুইন, ট্রাইনাইট্রোটলুইন। আর কি পড়লাম আমরা? দেখে নিতে পারো, অ্যানিলিন পড়লাম। তারপর কি পড়লাম আমরা? না তো ফেনল বা কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড। আর একটা কি বললাম? নাইট্রোবেনজিন। এছাড়া হয় ডায়াজোবেনজিন হয়, বেনজাইল ক্লোরাইড হয়, বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডের স্ট্রাকচার কেমন হবে? লাইক দিস, এটা হবে বেনজোইক অ্যাসিড। এই বহুত আছে, এখন মনে করতে থাকলে পাগল হয়ে যাবে। বেনজোইক অ্যাসিড, দিস কল্ড বেনজোইক অ্যাসিড। তো এরকম প্রচুর স্ট্রাকচার আছে। ধরো পরীক্ষায় আমি লিখতে দিলাম বেনজোইক অ্যাসিডের স্ট্রাকচার লেখো, বাস পাগল হয়ে যাবা। তাই এগুলো কিন্তু মাথায় রাখবে, অবভিয়াসলি মাথায় রাখবো, ঠিক আছে। তাহলে আমরা মাথায় রাখবো কি? সিম্পল কথায় যে বেনজিন যাদের মধ্যে আছে তারাই হবে কি? অ্যাকচুয়ালি অ্যারোম্যাটিক পদার্থ, তারাই হবে অ্যারোম্যাটিক পদার্থ। এবার অনেক পদার্থ আছে যাদের মধ্যে বেনজিন নাই। আচ্ছা, এর মধ্যে কি বেনজিন রিং আছে? না, কিন্তু এটা তো বদ্ধ শিকল। এটার নাম কি হবে কেউ বলতে পারবে? আচ্ছা, কটা কার্বন আছে? তাহলে কি হওয়া উচিত? বিউট। বিউট হওয়া উচিত তো, হ্যাঁ না বল। আর সিঙ্গেল বন্ড আছে বলে এন, হ্যাঁ না বল। ডাবল বন্ড হলে কি দিতাম? ইন। ট্রিপল বন্ড হলে আইন। তাহলে বিউট আছে সিঙ্গেল বন্ড, তাহলে এটা বিউটেন, এটা বিউটেন। কিন্তু সিম্পল বিউটেন নয়। কেন সিম্পল বিউটেন নয়? আরে ভাই, এটা গোল করে দিয়েছো, সাইকেল, অর্থাৎ এটাকে সাইক্লিক করে দিয়েছো, এর নাম বলবো সাইক্লোবিউটেন। তাহলে আগেরটা ছিল দেখো CH3 CH2 CH2 CH3, কটা কার্বন আছে ভাই? কটা কার্বন আছে? 4টে, সব সিঙ্গেল বন্ড। তাহলে এর নাম কি হবে?
বিউটেন, এর নাম কি হবে? এর নাম কি হবে? কিন্তু এ বিউটেন, ইয়েস, সব জায়গায় হাইড্রোজেন দিয়ে দাও, এ বিউটেন, বিউটেন, দেখো তুমি বিউটেন, বিউটেন, কিন্তু সাইক্লোবিউটেন, সাইক্লোবিউটেন। তাহলে নরমালি পেন্টেন যদি আঁকো, পেন্টেন, পেন্টেন, CH3 CH2 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 CH3, এটা কি হবে? পেন্টেন। বলো হ্যাঁ না না। দেখো কটা কার্বন আছে, 1 2 3 4 5, সব সিঙ্গেল বন্ড, ইয়েস, তাহলে পেন্টেন। তাহলে আমরা যদি সাইক্লোপেন্টেন আঁকতে চাই, 1 2 3 4 5, দেখো কার্বন 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 কার্বন, সব কি দেবো? সিঙ্গেল বন্ড, হ্যাঁ না না বলো। আর বাকিগুলোতে সব কি দেবো? হাইড্রোজেন। আচ্ছা এগুলো তো এরকম দিয়ে দিচ্ছি, H2 নাকি? H2 লিখলেও তো হবে, একই ব্যাপার। তাহলে এটা কি হবে? সাইক্লোপেন্টেন। তাহলে সাইক্লোপেন্টেন নট এ বেনজিন কম্পোনেন্ট বা কম্পাউন্ড, যেহেতু এর মধ্যে বেনজিন স্ট্রাকচার নাই, কার মধ্যে? সাইক্লোপেন্টেনে। এ নন অ্যারোম্যাটিক। এরকম তোমরা লাইফ সায়েন্সে অনেক নন অ্যারোম্যাটিক পদার্থ পড়েছো, কি কি বলো তো? যেমন পিউরান, পিরিডিন, এগুলো সব হচ্ছে নন অ্যারোম্যাটিক, এগুলোতে কোনো সুগন্ধিও পাওয়া যায় না। আর 1 নম্বর, এদের মধ্যে কোনো বেনজিন রিং পাওয়া যায় না। বেনজিন রিং পাওয়া গেলে আমরা কি বলতাম? এটা হচ্ছে কি একটা স্ট্রাকচার, সিম্পল কথায় অ্যারোম্যাটিক স্ট্রাকচার। তাহলে আমরা জৈব যৌগের স্ট্রাকচার পড়লাম, জৈব যৌগের ভাগ পড়লাম, ঠিক আছে? বোঝাতে পেরেছি? আজকে বেসিক ক্লাস এতদূর পর্যন্ত থাকবে, আমরা 10 পাতা পড়িয়ে ফেলেছি অলরেডি, ঠিক আছে? নোটসটা একটু খুলবে, জাস্ট আমি কয়েকটা দাগিয়ে দেবো।